সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে স্থিতিস্থাপকতা কি, চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে স্থিতিস্থাপকতা হচ্ছে যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত হচ্ছে স্থিতিস্থাপকতা। যে কোনো অপেক্ষকে আমরা দুই ধরনের চলকের কথা বলেছিলাম, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক, এবং স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা। আর চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আমরা চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদের ক্ষেত্রে দেখেছিলাম যে চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদে আয় স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা, বিশেষ করে আমরা তিন প্রকারের কথা বলেছিলাম। তার মধ্যে আয় স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য আরেকটি দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে আর স্থিতিস্থাপকতা বলে। আমি আবারও বলছি যে কোনো দ্রব্যের বা একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য আরেকটি দ্রব্যের চাহিদা পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে আর স্থিতিস্থাপকতা বলে। আমরা আজকে আলোচনা করব যে সাধারণত যে বোর্ডে যে বিভিন্ন প্রশ্ন আসে এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, বিশেষ করে আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসে থেকে, সেরকম একটা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নে যাওয়ার আগে আমরা তিনটা বিষয় জেনে নেব। একটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি। আমরা দেখেছিলাম যে আর স্থিতিস্থাপকতা নির্ণয় করে সেখানে আর স্থিতিস্থাপকতা যদি পজিটিভ হয় তাহলে পরিবর্তক দ্রব্য, আর স্থিতিস্থাপকতা যদি নেগেটিভ হয় তাহলে পরিপূরক দ্রব্য, এবং আর স্থিতিস্থাপকতা যদি শূন্য হয় তাহলে ছিল সম্পর্কহীন দ্রব্য। তো এখন আমরা সেই একটা উদাহরণ দেখি বা একটা প্রশ্ন দেখি যে বোর্ডে কি ধরনের এখান থেকে প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটা প্রশ্ন আমি ক এবং খ নাম্বার, আমরা জানি যে একটা প্রশ্নের একটা উদ্দীপক সংশ্লিষ্ট 4টি প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। তো প্রথম আমি ক এবং খ নাম্বার প্রশ্ন আলোচনায় না গিয়ে আমি সরাসরি গ এবং ঘ, অর্থাৎ গ নাম্বার প্রশ্নটা হলো প্রয়োগমূলক প্রশ্ন, আর ঘ নাম্বার প্রশ্নটা হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। তাহলে এই দুইটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এখানে দেয়া আছে x দ্রব্যের দাম px এবং x দ্রব্যের চাহিদা y দ্রব্যের চাহিদা, এরকম একটা সূচি দেয়া আছে। এখান থেকে গ নম্বর প্রশ্ন হচ্ছে x দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা বের করা। এখন আমরা x দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বের করার পূর্বে আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় সূত্রটা কি, এবং একটা উদাহরণের মাধ্যমে দেখেছিলাম যে কিভাবে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়। চাহিদার স্থিতিস্থাপকতা ED delta Q by delta Y into P by এটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে ডেল্টা কিউ, এখানে ডেল্টা কিউ সমান চাহিদার পরিবর্তন, ডেল্টা পি সমান দামের পরিবর্তন, পি সমান প্রাথমিক দাম, পি সমান প্রাথমিক চাহিদা। তাহলে এটা হচ্ছে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র, ডেল্টা কিউ ভাগ ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা কিউ সমান চাহিদার পরিবর্তন, ডেল্টা পি সমান দামের পরিবর্তন, এবং পি হচ্ছে প্রাথমিক দাম, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা। এখন এই চারটা আমরা এই সূচি থেকে বের করব। অর্থাৎ প্রথমত এক্স দ্রব্যের দাম লাগবে, এক্স দ্রব্যের চাহিদা লাগবে। এইটুকু থেকে আমরা কি করব, চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করব, চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করব। এখন তাহলে পি সমান আমরা ডেল্টা কিউ সমান হচ্ছে চাহিদার পরিবর্তন। প্রথমে চাহিদা ছিল 12, পরে হয়েছে 10, তাহলে 10 বিয়োগ 12 সমান সমান -2। ডেল্টা পি সমান হচ্ছে দামের পরিবর্তন। প্রথমে দাম ছিল 10, তারপরে 20, 20 বিয়োগ 10 সমান সমান 10। পি হচ্ছে প্রাথমিক দাম 10, আর কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা 12। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম এখান থেকে, যে ডেল্টা কিউ সমান হচ্ছে চাহিদার পরিবর্তন। চাহিদা ছিল প্রথম অবস্থায় 12, পরে পরিবর্তন হয়ে হ্রাস পেয়ে হয়েছে 10। তাহলে পরিবর্তন হয়েছে 10 বিয়োগ 12 -2,
দ্বিতীয়ত দামের পরিবর্তন। দামের পরিবর্তন হচ্ছে 10 থেকে 20 হয়েছে, তাহলে 20 বিয়োগ 10 সমান সমান 10, এবং পি হচ্ছে প্রাথমিক দাম 10 টাকা, এবং কিউ হচ্ছে প্রাথমিক দাম, প্রাথমিক চাহিদা 12 টাকা। এখন আমরা এই মানগুলো আমরা সূত্রে বসিয়ে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। ডেল্টা কিউ সমান পেয়েছি মাইনাস 2 ভাগ ডেল্টা পি সমান পেয়েছি আমরা 10 গুণন পি সমান পেয়েছি আমরা 10, তারপরে কিউ সমান পেয়েছি আমরা 12। তাহলে 10 10 10 সমান সমান মাইনাস 1/6। তাহলে এটা হচ্ছে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা মাইনাস 6/1 বা 1/6। তাহলে এখানে আবারও বলছি যে আমরা জাস্ট এই মানগুলো আমরা এই সূত্রে বসিয়েছি। ডেল্টা কিউ সমান বিয়োগ 2, ডেল্টা পি সমান 10, পি সমান 10, কিউ সমান 12, কাটাকাটিতে 10 10 কাটা 6 মাইনাস, সুতরাং পিডি মাইনাস 1/6 বা 6 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন, যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করব। আড়াআড়ি স্থিতিস্থাপকতা প্রথমত আমাদের তাহলে কি করতে হবে, এইখান থেকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করতে হবে। আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি আমরা বলেছিলাম যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য আরেকটি দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাত হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি। এখন আড়াআড়ি স্থিতিস্থাপকতা সাধারণত যে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা পরিবর্তক দ্রব্য কাকে বলেছিলাম? পরিবর্তক দ্রব্য হচ্ছে যখন একটি দ্রব্যের পরিবর্তে অপর আরেকটি দ্রব্য ভোগ করে সমান উপযোগ পাওয়া যায়, তাকে একটি অপরটি পরিবর্তক দ্রব্য বলে। যেমন আমরা বলেছিলাম চা কফি, আমরা ইচ্ছা করলে চায়ের পরিবর্তে কফি পান করতে পারি। আমরা ভাতের পরিবর্তে রুটি খেতে পারি এবং রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারি। তাহলে রুটির পরিবর্তক দ্রব্য হচ্ছে ভাত, অথবা ভাতের পরিবর্তক দ্রব্য হচ্ছে রুটি। এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। অপরটি হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন কোনো একটি দ্রব্যের ভোগ যখন বৃদ্ধি করতে হয় তখন পাশাপাশি অন্য আরেকটি দ্রব্যের ভোগও বৃদ্ধি করতে হয়। অর্থাৎ একটি ভোগ করলে অপরটি অবশ্যই ভোগ করতে হয়, তাকে বলা হয় পরিপূরক দ্রব্য। তো এই ধরনের পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি যে যখন কোনো একজন বাইক চালাতে চায় তখন অবশ্যই তাকে পেট্রোল বা অকটেন ব্যবহার করতে হয়। একই সাথে যখন আমি যে একটা কলম ইউজ করতে চাইবো, একটা কলম দ্বারা লিখতে চাইবো, তখন অবশ্যই আমাকে কালি ব্যবহার করতে হবে। তাহলে বলা যায় কলম এবং কালি হচ্ছে পরিপূরক দ্রব্য। তো এখন এই দুইটা দ্রব্যের ক্ষেত্রে সাধারণত আড়াআড়ি স্থিতিস্থাপকতা হয়ে থাকে। এখন আমরা তাহলে এক্স দ্রব্যের দাম দেয়া আছে, তাই আমরা বলেছি কি
যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অপর আরেকটি দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন হয়। আমরা প্রথমত চাহিদার এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বের করেছি, এখানে দাম এখানে চাহিদা। এখন আমরা কি করব, একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে আমরা একটি দ্রব্যের চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হবে তার অনুপাত হচ্ছে আর স্থির। তাহলে এক্স দ্রব্যের যদি দাম হয় তাহলে ওয়াই দ্রব্যের চাহিদা, এক্স দ্রব্যের যদি দাম হয় তাহলে ওয়াই দ্রব্যের চাহিদা, এইটা এবং এইটা, এই দুইটাকে কেন্দ্র করে আমরা আর এর স্থিতিস্থাপকতা নির্ণয় করব। ইসি সমান সমান ডেল্টা কিউ ডেল্টা কিউ এক্স ডেল্টা কিউ ওয়াই। এটা হচ্ছে আমাদের আর স্থিতিস্থাপকতার সূত্র, যে ডেল্টা কিউ এক্স ভাগ ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই ভাগ কিউ এক্স। এখানে হচ্ছে কিউ এক্স হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা, তাহলে এখানে যেহেতু আমাদের কি আছে, পি এক্স দ্রব্যের দাম আছে, তাহলে আমরা কি করব, যে আমরা এখানে এক্স দ্রব্যের দাম যেহেতু আছে এখানে আমরা এক্স দিব, এখানে আমরা দিব ওয়াই, তাহলে ডেল্টা কিউ ওয়াই, যেহেতু এখানে ওয়াই দ্রব্যের চাহিদা দেয়া আছে, কিউ অর্থ হচ্ছে চাহিদা, কার চাহিদা, ওয়াই দ্রব্যের চাহিদা। এখানে দেয়া আছে ওয়াই দ্রব্যের চাহিদা, তাই আমরা এখানে ওয়াই দিলাম, আর এখানে দেয়া আছে এক্স দ্রব্যের দাম, এই জন্য আমরা পি এর জায়গায় এক্স দিয়েছি। এভাবে আমরা সূত্রের মাধ্যমে এখন আমরা বের করব যে আর আর স্থিতিস্থাপকতার মান কেমন আসে। তাহলে ডেল্টা কিউ ওয়াই অর্থাৎ ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণ, চাহিদা পরিবর্তনের তাহলে ওয়াই দ্রব্যের চাহিদার ডেল্টা কিউ ওয়াই সমান ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তনের পরিমাণ আমরা বের করব 5 বিয়োগ 20 সমান সমান মাইনাস 15। ডেল্টা পি এক্স সমান সমান এক্স দ্রব্যের দামের পরিবর্তনের পরিমাণ, এক্স দ্রব্যের দামের পরিবর্তনের পরিমাণ। এক্স দ্রব্যের দাম কোথায়, এখানে যে 20 টাকা ছিল বিয়োগ 10 টাকা সমান 10, আর পি এক্স সমান এক্স দ্রব্যের প্রাথমিক দাম 10 টাকা, তারপরে কিউ ওয়াই সমান ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা 20। এখন আমরা এই মানগুলো আমরা এই সূত্রে বসাবো, সমান সমান ডেল্টা কিউ ওয়াই সমান সমান পেয়েছি মাইনাস 15, তারপরে ডেল্টা পি এক্স সমান সমান পেয়েছি 10 গুণন পি এক্স সমান পেয়েছি 10, কিউ ওয়াই সমান পেয়েছি আমরা 20।
মাইনাস 3m+। তাহলে এটা আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা, যে ডেল্টা QY সমান পেয়েছি আমরা -15, আর ডেল্টা PX সমান আমরা পেয়েছি 10, এবং ডেল্টা শুধু PX সমান আমরা পেয়েছি 10, আর QY পেয়েছি আমরা 20। এই মানগুলো আমরা এই 10 কাটাকাটি করলাম হারাহারি ভাবে। 15কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 15কে 3, 5 দিয়ে 20কে ভাগ করলে 5 সমান সমান -3/5 বা 5/3 এখন মন্তব্য হচ্ছে দ্রব্যের প্রকৃতি। যেহেতু আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান মাইনাস, সেহেতু দ্রব্যটি তাহলে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রের মাধ্যমে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করলাম। এখানে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হচ্ছে মাইনাস, অর্থাৎ নেগেটিভ। আমরা জানি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি নেগেটিভ হয় তাহলে দ্রব্যটি হবে পরিপূরক দ্রব্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যে আসলে একটা বোর্ডে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে। তার একটা দিক নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা অন্য কোন ভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে স্থিতিস্থাপকতা, আমরা বিগত ক্লাস রিপিট করেছি কিছু, স্থিতিস্থাপকতা এবং কি, চাহিদার স্থিতিস্থাপকতা কি, একই সাথে এই ধরনের একটা সূচি থেকে কিভাবে আমরা স্থিতিস্থাপকতা বের করতে পারি, এই পাশাপাশি আমরা সেখান থেকে কিভাবে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করতে পারি, এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে আমরা দ্রব্যের প্রকৃতিও নির্ণয় করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায়েরই। সে পর্যন্ত তোমরা সুস্থ ও নিরাপদে থাকো, এ প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।